আজ ঘুমটা বড্ড সকাল সকাল ভেঙে গেল। রবিবার, অফিস ছুটি। কাল ঘুমিয়েছিও অনেক রাত করে। ভেবেছিলাম আজ একটু বেশি বেলা পর্যন্ত ঘুমোবো, কিন্তু কেন জানি না কদিন ধরে ঘুমটা আর ঠিক মতো হচ্ছে না। ঘুমোতে গেলেই মাথার ভেতরে কী সব যেন ঘুরপাক খেতে থাকছে। রাতে ঘুমোচ্ছি ঠিকই, কিন্তু তাকে ঠিক ঘুম বলা যায় না বোধহয়। চোখ বুজে পড়ে থাকছি বিছানায়। দেওয়ালে একটা টিকটিকি ল্যাজ নাড়লেও সেই শব্দটাও টের পাচ্ছি। এমনিতেই কলকাতা শহর রাতের বেলাতেও ঘুমোয় না। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া ছুটেই চলে। ঘুমের ব্যাঘাত তো ঘটেই, আর তার উপর যদি মাথার ভেতরে মনটাও কদিন ধরে ভালো নেই, অকারণেই কিছুই যেন ভালো লাগছে না। সব কিছু তো ঠিকঠাকই চলছে, তাহলে কেন যে এরকমটা হচ্ছে বুঝে উঠতে পারছি না কিছুতেই। এমন সময় টুং করে একটা শব্দ। হোয়াটসঅ্যাপ মেসেজ। এত সকালে কে আবার মেসেজ করলো? ফোনটা বার করে হাতে নিতেই আমি চমকে উঠলাম। দিয়া দিয়া টেক্সট করছে। আজ এতগুলো বছর পরে আবার সেই পুরনো নাম্বার থেকে মেসেজ। এই নাম্বার থেকে একটা কল আসার অপেক্ষায়, একটা মেসেজ পাওয়ার অপেক্ষায় কত রাত যে ঘুমোইনি, কত দিন যে ছটফট করে মরেছি তার কোনো হিসেব নেই। আমি দিয়াকে ভালোবেসেছি পাগলের মতন, সবটুকু উজাড় করে। আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম ওকে, কিন্তু পারিনি। আজ এতগুলো বছর পরেও আমি জানতে পারিনি ভুলটা কি ছিল আমার। মেসেজটা অন করতেই দেখলাম অদ্ভুত কিছু লেখা। সমুদা, আমার তোমাকে কিছু কথা বলার আছে। সেই কথা অবশ্য আমি তোমাকে ফোনেও বলতে পারতাম, কিন্তু আমি তোমাকে একবার দেখতে চাই, হয়তো শেষবারের মতো। আমি জানি তুমি হয়তো আমার উপর রাগ করে আছো। রাগ করাটাই স্বাভাবিক। আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি। সমুদা, তুমি একবার আমার সঙ্গে দেখা করো। আমার শ্বশুরবাড়ি কুসুমপুরে। আজই চলে এসো। আজ রাতে তাপস বাড়ি থাকবে না। এটাই আমার একমাত্র সুযোগ আমার পাপের প্রায়শ্চিত্ত করবার। আর কিছু লেখেনি। আমি মেসেজ ব্যাক করতে গিয়ে দেখলাম আমার নাম্বারটা ব্লক করা। রীতিমতো অবাক হয়ে গেলাম। এত বছর পরে কি এমন কথা বলতে চায় ও আমাকে? মনে পড়ে গেল এক হেমন্তের পাতা ঝরা বিকেলে দিয়ার বলে যাওয়া শেষ কথাগুলো। শোনো সমুদা, আমার পক্ষে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তুমি আর আমার সঙ্গে দেখা করবার বা যোগাযোগ করবার কোনো চেষ্টা করো না। আমার অপরাধ? আমি আর কিছু বলতে চাই না। ভালো থেকো, আর কথাটা মাথায় রেখো। আর আমাকে কোনোদিনও ফোন করো না। আমি তোমার নাম্বারটা ব্লক লিস্ট করে দিলাম। এগারোটা বছর কেটে গেছে। আমার নাম্বারটা আজও দিয়ার ব্লক লিস্টে। আমার লেখার টেবিলে বসে অনেকক্ষণ ভাবলাম। প্রথমে ভাবলাম যাব না, আমার কি দরকার। না যাওয়ার সপক্ষে যতই কড়া যুক্তি দাঁড় করালাম, আমার অন্তরাত্মার ভেতর থেকে এক অকৃত্রিম টান যেন ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেল সেই সমস্ত তীক্ষ্ণ যুক্তি। অবশেষে যাব বলেই ঠিক করলাম। আমার বিপদ হতে পারে, বদনাম হতে পারে, হতে পারে আরো অনেক কিছুই। তবু সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি যাবার সিদ্ধান্তটা নিলাম। বিকেলের পরপর বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে কুসুমপুরে পৌঁছাতে ঘন্টা তিনেক সময় লাগবে। আজ পুরনো কথাগুলো ভীষণ মনে পড়ছে। দিয়ার সাথে প্রথমবার দেখা হয়েছিল গোবরডাঙ্গার একটা থিয়েটার গ্রুপে। নাটকের মঞ্চে একসাথে অভিনয় করতে করতে কখন যেন মঞ্চের সাজানো প্রেম জীবনের নাট্যমঞ্চে বাস্তবতায় পরিণত হয়ে গেল বুঝতে পারিনি। দিয়াকে ভুলিনি আজও বেঁচে আছি।
ওর স্মৃতিটুকু আঁকড়ে। তাই তো আমার আর সংসার করা হলো না। 11টা বসন্ত পেরিয়ে গেছে তারপরে, কিন্তু মনের কাছাকাছি আর কেউ আসতে পারেনি। মনের কাছে কেউ দাঁড়িয়ে নেই। কুসুমপুরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। বাড়িটা আমি চিনি না, দিয়া লোকেশন পাঠায়নি। ওর বরের নাম বললে লোকজন ঠিকানা বলে দিতে পারে। আমি সামনের চায়ের দোকানে বসে থাকা একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে তাপস মণ্ডলের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? লোকটা আমার মুখের দিকে কিছুক্ষণ কটমট করে তাকিয়ে থাকলো, তারপর বলল, আপনি কি ব্যাংক বা কোনো সমিতি থেকে আসছেন? মানে টাকা পয়সা কিছু পান? না না, সেসব কিছু না, আমার একটু দরকার ছিল। আপনাকে ভালো মতো ভদ্রলোক বলেই মনে হচ্ছে, তা ওই ছোট লোক ইতরটার সাথে আপনার কি দরকার? সে কি, আপনি এরকমভাবে বলছেন কেন? এভাবে নয় তো আর কিভাবে বলবো? লক্ষ্মী মন্ত একটা মেয়ে এলো ঘরে বউ হয়ে, তার উপর দিন রাত অত্যাচার করে, নিজের বাবাকে ঘর থেকে বার করে দেয়। ও কি মানুষ? অবশ্য দোষ আর কাকে দেব? আমারই তো রক্ত, কিন্তু আমার রক্ত তো ওরকম নয় বাবা। আমার বাবা মারা গেছে 92 বছর বয়সে। মৃত্যুর দিন পর্যন্ত আমি তার কোনো অযত্ন হতে দিইনি, অথচ আমার ছেলে। যাকে, এইসব কথা আপনাকেই বা বলছি কেন? আপনি সোজা চলে যান, একটু এগিয়েই দেখবেন বা হাতে একটা সাদা বাড়ি পড়বে, ওই বাড়িটাই। সাদা বাড়িটার সামনে এসে দাঁড়াতেই কেমন এক অস্বস্তি হতে থাকলো। বাড়িটার পরিবেশ কেমন যেন থমথমে, আলো নেই, শব্দও নেই। আমি এগিয়ে গিয়ে বন্ধ দরজায় কড়া নাড়লাম। দুবার কড়া নাড়বার পরে দরজাটা খুলে গেল। সামনে এসে যে দাঁড়ালো তাকে আমি চিনি না। চোখের নিচে কালশিটে দাগ, বিষণ্ণতায় ছেয়ে থাকা এই মুখ আমার পরিচিত নয়। আমি জানতাম তুমি ঠিক আসবে। এসো, ভেতরে এসো। ঘরের ভেতরে ঢুকলাম। সমুদা, তুমি বসো, আমি তোমার জন্য একটু চা করে আনি। না থাক, দরকার নেই। এভাবে কেন ডেকেছো সেটা বলো আগে। এত বছর পরেও দিয়ার ডাক উপেক্ষা করতে পারলে না তাহলে? হেয়ালি রাখো, কেন ডেকেছো সেটা সোজাসুজি বলো। খুব রাগ করেছো? না, রাগ করবো কেন? রাগ করার তো কিছু নেই। তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করেছো। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। আমি রাগ করবার কে? এখনো ভালোবাসো আমাকে? না। বাহ, ভালোই মিথ্যে কথা বলা শিখে গেছো। আগে পারতে না তো? মিথ্যে বলতে যাব কেন? মিথ্যে বলছো না? ভালো যদি নাই বাসবে তাহলে আমার মেসেজ পেয়ে এইভাবে ছুটে আসতে না সৌম্যদা। আমি তোমাকে চিনি। দেখো, এইসব অহেতুক কথা বাড়িয়ে এখন তো আর কোনো লাভ নেই। তুমি এখন অন্য কারো। এইসব কথা তোমার বলা উচিত না, এটা অন্যায়। অন্যায়? আমার জীবনে কোনটা ন্যায় হয়েছে বলতে পারো? তোমার সাথে ঘর বাঁধা হলো না, অন্যায়ভাবে তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিল ওরা। দিয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম, না, ও মিথ্যে বলছে বা অভিনয় করছে বলে মনে হলো না। এই কথাগুলো যেন ওর আত্মা থেকে ঠিকরে বেরোচ্ছে। আমি বললাম, এ তুমি কি বলছো দিয়া? তুমি যে আমাকে বলেছিলে তোমাকে ভুলে যেতে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও, তোমার বর এই তাপসের কথাই তো বলেছিলে। অভিনয় আমি ভালোই করতাম সৌম্যদা, আর সেদিনের অভিনয়টা বোধহয় একটু বেশিই ভালো হয়ে গেছিল, তাই তুমিও ধরতে পারোনি। তুমি শুধু আমার কথাটুকুই শুনেছিলে। ওই রুক্ষ কথার পেছনে আমার লুকিয়ে রাখা চোখের জল তুমি দেখতে পাওনি। কি হয়েছিল আমাকে সবটা বলো দিয়া। বেশ, এতদিন বলতে পারিনি ভয়। আজ আমার আর কোনো ভয় নেই। আজ আমি মৃত্যুকেও ভয় পাই না। তাই আজ বলছি শোনো। আমাদের চাঁদপাড়ায় তখন এমএলএ প্রসেন হালদার, তার পোষা গুন্ডা ছিল তাপস। তাদের একটা দলও ছিল। ভোটের আগে একদিন বাড়ি বাড়ি প্রচারে বেরোনোর সময় তাপস আমাকে দেখে। ওর ওই নোংরা চোখের চাহনি সেদিনের পর থেকে ও নানানভাবে আমাকে বিরক্ত করতে থাকে। রাস্তায় দাঁড় করিয়ে সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি কিছু না বলে ভয়ে সেখান থেকে কোনো রকমভাবে পালিয়ে আসি। সে আমার পেছনে লোক লাগায়, তোমার সঙ্গে আমার সম্পর্কের কথা জানতে পারে। এরপর সে আমাকে একদিন বলে,
শোনো দিয়া, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তোমার ওই সোমনাথের থেকে অনেক বেশি। ও কি করতে পারবে তোমার জন্য, তার থেকে আমি অনেক বেশি কিছু করতে পারবো। আর জানো তো আমি কার লোক? আমি হলাম পোশেনদার ডান হাত, এমএলএ পোশেনদা। পাওয়ারটা বুঝতেই পারছো তাহলে? হ্যাঁ, শোনো ডার্লিং, তোমাকে আজ শেষবারের জন্য ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। যদি কাল থেকে ওই সোমনাথের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকে, তাহলে তোমার বাবাকে টপকে দেবো। তোমার বাবা তো রোজ রাত 11টার সময় দোকান থেকে বাড়ি ফেরে, ওই বণিক বাড়ির পুকুরের পাশের আমবাগানের রাস্তা দিয়ে। টপকে দেয়া কোনো ব্যাপারই হবে না, এই একটা বুলেটই যথেষ্ট। তাপস কিন্তু মিথ্যে কপচায় না, মাইন্ডেড। তাপস যা বলে তাপস তা করে। আমি জানতাম তাপস যা বলল তা সে করবেই বাবাকে বাঁচাতে। কিন্তু আজ এসব কথা বলছো কেন? কারণ বাবা মারা গেছে গতকালই, হার্ট অ্যাটাক। ও আমাকে যেতে দেয়নি, আমি বাবাকে শেষ দেখা পর্যন্তও দেখতে পাইনি। ও আমাকেও হয়তো মেরে ফেলবে। তোমাকে সত্যিটা না বলতে পারলে মরেও আমি শান্তি পেতাম না সমুদা, তাই তোমাকে এইভাবে ডেকেছি। তুমি আমার সাথে চলো, আজই, এক্ষুনি। না সমুদা, তা হয় না। আমি আমার এই নষ্ট হয়ে যাওয়া জীবনের সাথে তোমার জীবনটাকে জড়াতে চাই না। এবার তুমি চলে যাও, ফিরে যাও সমুদা। শুধু এইটুকু মনে রেখো, তোমার দিয়া শুধু তোমাকেই ভালোবাসে আজও। স্টপ ইট, ইমোশনাল ড্রামা বন্ধ করো আর চলো এখান থেকে। কোথায়? কোথায় আবার? আমার বাড়িতে। এই দিনটার জন্যই তো এতগুলো বছর ধরে অপেক্ষা করে বসে আছি, না হলে তো কবেই বিয়ে থা করে সংসারী হয়ে যেতাম। নাও চলো। সমুদা, তুমি আমাকে... হ্যাঁ, নাও হয়েছে, এবার চলো। নতুন সংসার পাতবো, কত কাজ বলো তো। কিন্তু তাপস... সেসব পরে দেখা যাবে। আর এই কথাটা তুমি যদি আমাকে 11টা বছর আগেই বলতে, তাহলে আমি তখনই ওই তাপসকে বুঝে নিতে পারতাম। দেরি হচ্ছে, এবার চলো। দরজার বাইরে কখন এসে দাঁড়িয়েছে একজন লোক। দেখলাম তার মাথার পাশে একটা গভীর ক্ষতচিহ্ন, তার চোখ মুখ বিকৃত, চোখের ভেতর মণি, যেন মণি নয়, দুটো ছোট কালো বিন্দু। এমন চেহারা তো কোনো জীবন্ত মানুষের হতে পারে না। এ কি তুমি? কেন আমাকে দেখে অবাক হচ্ছিস বুঝি? আমার বাড়ি না থাকার সুযোগে অন্য পুরুষ মানুষের সাথে কি করছিস তুই, নষ্ট মেয়ে মানুষ? আমি প্রথম দিন থেকেই তোকে সন্দেহ করেছিলাম, আজ হাতে নাতে ধরে ফেললাম তো। এবার কি করবি? আজকেই তো শেষ দিন। অবাক হয়ে দেখলাম তার লম্বা হাত দুটো এগিয়ে আসছে দিয়ার গলা লক্ষ্য করে। এইবার নিশ্চিত হলাম যে এ আর জীবিত মানুষ নয়। দিয়ার দিকে তাকিয়ে দেখলাম সে ভয়ে ঠকঠক করে কাঁপছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বলল, সমুদা, আমি কিছু বুঝতে পারছি না। তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, না হলে ও তোমাকেও মেরে ফেলবে। অত সহজ না। লম্বা পৈশাচিক হাত দুটো এসে চেপে ধরল দিয়ার গলা। এইবার সময় এসেছে আমার অন্য রূপ ধারণের। ওম প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেইনং প্রতিমং বোধম সৌমং সর্বগুণপেইতং নমামি সুশীনশ্বতম। ওম হিমকুন্দ মনলাভাং দৈত্যানাম পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভর্গোপং প্রণমাম্যহম। ওম রিং। তারপর ওই লম্বা হাত স্পর্শ করতেই প্রেতমূর্তি গর্জন করে উঠল। তারপর আর্তনাদ করতে করতে বাতাসে মিলিয়ে গেল। দেখলাম দিয়া অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ও কিছু না, ওই যে একজন আছে না আমার জীবনে, সবই তার হাতে পায়ে ধরে শেখা বিদ্যে। আর তোমাকে একটা কথা বলি, তোমার ওই অপদার্থ স্বামী তাপস আজ সন্ধ্যাবেলায় গুলি খেয়ে মরেছে। ওদেরই নিজেদের মধ্যে দলাদলি। আমি খবরটা আস্তে আস্তেই পেয়েছিলাম, তোমাকে বলিনি ইচ্ছে করেই। নাও, এই অভিশপ্ত জীবনের খোলস ছেড়ে চলো, এইবার এক নতুন জীবন শুরু করি, যেটা 11 বছর আগেই শুরু করবার কথা ছিল। দিয়া কিছু বলল না, কেবল অশ্রু ভরা চোখে আমার দিকে তাকিয়ে থাকল। ওর ওই নির্বাক চোখের জল আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল।